বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে ইয়াক নামে একটা ছেলে চলে যায় থাইল্যান্ডের সবথেকে ভয়ঙ্কর ও গভীরতম ডংখমুতের জঙ্গলে, যেখানে সেই ডাইনি বাস করত যে 3 বছর আগে তার বোনকে খেয়ে ফেলেছিল। কিন্তু জঙ্গলটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে ঘটতে লাগে কিছু ভয়ঙ্কর ঘটনা, যার দরুন জঙ্গলের সমস্ত প্রেতাত্মারা তাদের পিছনে পড়ে যায়। যেখানে ইয়াককে পারবে সেই সমস্ত প্রেতাত্মাদের থেকে নিজের প্রাণ বাঁচিয়ে সেই ডাইনিটাকে খুঁজে নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে। জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে 1854 সালের লুইয়াই বর্ডারকে দেখিয়ে, যেখানে আমরা কিছু সৈনিকদের আহত অবস্থায় নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে যেতে দেখি, যার দরুন তাদের লিডার সৈনিকটি বাকিদের উদ্দেশ্য করে বলে, আমরা এই উপত্যকাটা পার করে ফেললেই নিরাপদ হয়ে যাব, তাই আর না থেমে দ্রুত পা চালাও বন্ধুরা। যেটা শুনে সবাই এগিয়ে যেতে লাগে। ঠিক তখনই একটা সৈনিক তাদের লিডারকে বলে, যদি আমি মারা যাই তাহলে কি তুমি আমার স্ত্রীকে আমার একটা কথা বলে দিতে পারবে? উত্তরে লিডার সৈনিকটি বলে, কি কথা? তখনই সে জানায়, তুমি তাকে বলে দিও আমি তাকে খুব ভালোবাসি, আর আমি মরার পরেও ঠিক ভূত হয়ে ফিরে আসব এবং তার শরীরে আশ্রয় নেব। যেটা বলে সে শেষ করেই ছিল, ঠিক তখনই একটা গুলি এসে সেই সৈনিকের মুখে লেগে তার মুখটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিষয়টাতে তাদের মধ্যে আফরাতাফরি শুরু হয়ে যায়, যেখানে শত্রুপক্ষের সৈনিকরা তাদেরকে এক এক করে গুলি ও বোমার দ্বারা শেষ করে দেয়। যাদের মধ্যে একজন এখনও বেঁচে ছিল, তাই তাকেও তারা শেষ করতে আসলে সেই সৈনিকটা যখন নিজেকে বাঁচানোর জন্য বন্দুকের দিকে হাত বাড়ায়, তখন সে সেখানে একটা ভয়ঙ্কর ডাইনিকে দেখতে পায় যে তার দিকেই এগিয়ে আসছিল এবং বলছিল, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে আমাকে তোমার শরীরের মধ্যে প্রবেশ করতে দাও। যেটাতে সৈনিকটি রাজি হয়ে গেলে আমরা সেই ডাইনিটাকে তার লম্বা কালো জিভটাকে কেটে সৈনিকটির মুখে ঢুকিয়ে দিতে দেখি, যার পরক্ষণেই জায়গাটাতে এক ধরনের অদ্ভুত উইসপারিং শুরু হয়ে যায়, যেটাতে শত্রুপক্ষের সৈন্যরা হঠাৎ করে একে অপরকেই মেরে শেষ হয়ে যায় আর সেই সৈনিকটা প্রাণে বেঁচে যায়। আর এই সম্পূর্ণ ঘটনাটি দেখে আমরা বুঝতে পারি এই ডাইনিটা আর কেউ নয়, ডেড উইসপারার। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে 139 বছর মানে 1974 এর ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা ইয়ামের বড় ভাই ইয়াককে দেখতে পাই, যে প্যাপেনের সঙ্গে একটা বাড়ির মধ্যে এন্টার করে, যেখানে একটা লোক বসে বসে নিজেরই শরীরে একটা ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করছিল। এখন আপনাদের মধ্যে যারা ইয়াককে চেনেন না, তারা ডেড উইসপারার মুভির প্রথম পর্বটা দেখলেই বুঝতে পারবেন, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি। তাই ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন কাহিনীতে ফিরে এসে আমরা ইয়াককে প্যাপেনের সঙ্গে বলতে দেখি, এটা তো সে না, মনে হচ্ছে জঙ্গলের কোনো নিম্নমানের প্রেত। কথাটা শুনে আমরা বুঝতে পারি লোকটা কোনো শয়তানি আত্মার দ্বারা পজেস হয়ে গেছে, যে তাদের দুজনকে বলে, তোমরা যাকে খুঁজতে বার হয়েছো তাকে খুঁজে পাওয়ার আগেই তোমরা মারা যাবে। তাই ভালো হবে যদি তোমরা ডেড উইসপারারকে না খুঁজে তাকে খুঁজে বার করো যে ডেড উইসপারারকে বন্দি করে রেখেছে। যেটা বলার পরেই সে ইয়াককে অশ্রাব্য ভাষায় গালাগালি করে, যেটা শুনে ইয়াক প্রচণ্ড রেগে যায় এবং প্যাপেনের থেকে পবিত্র জলের বোতল নিয়ে কিছুটা জল নিজের হাতে লাগিয়ে সেই পজেস লোকটার সঙ্গে মারপিট শুরু করে দেয়। যেখানে কিছুক্ষণ মারামারি করার পর পজেস লোকটা সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে সে লক্ষ্য করে বাইরে যাবার পথ নেই, পরিবর্তে সেখানে তার রিফ্লেকশন দেখা যাচ্ছে। তাই সে বাধ্য হয়ে যখন আবারও বাড়ির মধ্যে ফিরে যায়, তখন ইয়াক তাকে প্রচণ্ড মারধর করে, যার দরুন সেই লোকটার মধ্যে থাকা আত্মাটা ইয়াকের কাছে হার স্বীকার করে নেয়। এরপর ইয়াক তাকে গান পয়েন্টে রেখে জিজ্ঞাসা করে, ডেথ উইসপারার কোথায়? উত্তরে লোকটা বলে, আমি জানি না ডেথ উইসপারার কোথায়, কিন্তু আমি এটা জানি সেই জাদুকরটা কোথায় যে তাকে বন্দি করে রেখেছে। যেটা বলার পর সে জানায় জাদুকরটা ডংখমুতের জঙ্গলে লুকিয়ে আছে। এখন বিষয়টা জানার পর তারা সেই পজেস লোকটাকে মুক্ত করার জন্য তার মধ্যে থাকা আত্মাকে একটা মাছের মধ্যে প্রবেশ করতে বলে, যেটাতে সে তাই করলে ইয়াক মাছটাকে আগুনে জ্বালিয়ে সেই আত্মাটাকে মুক্ত করে দেয়। এরপর বাড়ি ফিরে ডংখমুতের জঙ্গলের উপর কিছুটা রিসার্চ করার পর তারা জানতে পারে সত্যি সত্যি ডেথ উইসপারার এখন সেই জঙ্গলেই, কিন্তু যেহেতু তার শক্তি এখন কমে গেছে তাই সে এখন বাচ্চাদের মেরে তাদেরকে ফিড করেই বেঁচে আছে। কথাটা জানার পর ইয়াক এখানে তাকে মারার পরিকল্পনা করতে লাগে, যেটাতে প্যাপেন বলে, ডংখমুতের জঙ্গল খুবই বিপজ্জনক একটা জায়গা, আর যখন আমি যুবক ছিলাম তখন আমি একবার সেখানে খুব কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিলাম, কারণ সেখানে অনেক ভয়ঙ্কর হিংস্র প্রেতাত্মাদের বসবাস। তাই তুমি কি পারবে তাদের সঙ্গে যুদ্ধ করতে?
কথাটা শুনে ইয়াক বলে, বিগত 3 বছর ধরে আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, আর এখন আমি তাকে এত কাছে পেয়ে কিভাবে ছেড়ে দেব? সে আমার বোনকে মেরেছে, আর আমি নিশ্চিত সে আবারও ফিরে আসবে এবং আমার পরিবারকে শেষ করার চেষ্টা করবে। তাই আমি আমার পরিবারকে বিপদে ফেলে কোনোভাবেই চুপ করে বসে থাকতে পারবো না। যেটা শুনে প্যাপেন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমিও তোমার সঙ্গে যাব। যেটাতে ইয়াক রাজি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে ইয়াকের বাড়ির সিন দেখানো হয়, যেখানে ইয়ামের বড় বোন ইয়ার্ডের বিয়ের জন্য দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলছিল। তখনই সেখানে ইয়াক চলে আসে, যে তার বোনের ফিয়ন্সেকে ধমক দিয়ে বলে যদি সে বিয়ের পর তার বোনকে খুশি না রাখে তাহলে সে তার এমন অবস্থা করবে যে সারা জীবন ওষুধ খেয়েও সে ঠিক হতে পারবে না। যেটা শুনে ইয়ার্ডের ফিয়ন্সে বলে, আমি তোমায় কথা দিচ্ছি আমি ইয়ার্ডকে বিয়ের পরেও সমানভাবেই ভালোবাসবো এবং খেয়াল রাখবো যতদিন না আমার মৃত্যু হয়। যেটা শুনে ইয়ার্ড তাকে বলে, ভয় পেও না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। যেটা বলে সেই ইয়ার্ডের ফিয়ন্সে, যার নাম ছিল প্রদীপ, তার জন্য ও নিজের জন্য ড্রিঙ্ক নিয়ে এসে একসঙ্গে সেলিব্রেট করে। এরপর রাতে খাওয়ার সময় যখন ইয়াকের পরিবার একসঙ্গে ছিল, তখন তাদের মা ইয়াককে জিজ্ঞাসা করে, তুমি আবার কবে আগের মতো আমাদের সঙ্গে এক পরিবারে থাকবে? উত্তরে ইয়াক বলে, সম্ভবত সেই দিন কখনোই আসবে না। যেটা শুনে তাদের বাবা বলে, তুমি নিজেকে ঘোস্ট হান্টার ভাবা বন্ধ করো। কথাটা শুনে ইয়াক বলে, মিস্টার প্যাপেন বলেছে সেই ডাইনি তার প্রতিশোধ নিতে নিশ্চিত ফিরে আসবে এবং আমাদের পরিবারের সকলকে এক এক করে শেষ করে দেবে। তাই আমি তাকে খুঁজে সম্পূর্ণ শেষ না করা পর্যন্ত থামবো না। যেটা শুনে তাদের বাবা রাগ করে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। এরপর মধ্যরাতে ইয়াক ও তার দুই ভাই মিলে যখন একসঙ্গে একে অপরের সঙ্গে গল্প করছিল, তখন ইয়স বলে, আমরা দুজনেই তোমার কথায় একমত যে ডাইনিটা অবশ্যই ফিরে আসবে। কথাটা শুনে ইয়াক বলে, আমি যদি সেই ডাইনিকে উচিত শিক্ষা না দিতে পারি তাহলে আমি মরেও শান্তি পাবো না। তখন ইয়াকের ছোট ভাই ইয়ার্ড বলে, ইয়াম মারা যাওয়ার পর থেকে বাবা আর একবারও সেই বিষয়কে নিয়ে কথা বলেনি। তিনি এমন আচরণ করেন যেন কিছুই ঘটেনি। কিন্তু যেমনটা তুমি এসে থেকে দেখছো, বাবা প্রতিদিন সন্ধ্যা হওয়ার পর বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে একটা বন্দুক হাতে সারা রাত জেগে পাহারা দেয়। তখন ইয়স বলে, আমার মনে হয় বাবা আমার কথায় সহমত যে প্রতি রাতে কিছু একটা আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে এবং আমাদের উপর নজর রাখে। তখনই সেখানে ইয়ার্ড ও তাদের ছোট বোন চলে আসে, যেখানে ইয়ার্ড বলে, কি ব্যাপার, তোমরা এত সিরিয়াস কেন? কি এমন বিষয়ে কথা হচ্ছিল? উত্তরে ইয়ার্ড বলে, তেমন কিছু না। তখনই তাদের ছোট বোন বলে, এরা মিথ্যা বলছে, এরা আসলে ভূতেদের নিয়ে কথা বলছিল, আমি জানি। যেটা বলার পর সে তাদের বড় ভাই ইয়াককে কথা দিতে বলে যেন সে ইয়ার্ডের বিয়ের আগেই তাদের বাড়ি ফিরে আসে, যেটাতে ইয়াক তাকে কথা দিয়ে দেয়। এরপর পরের দিন সকালে ইয়াক প্যাপেনকে সঙ্গে নিয়ে ডংখমতের জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে একটা বাজারের কাছে গিয়ে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তাই ইয়াক প্যাপেনকে বলে, এই পুরনো খাটারাটা নিয়ে আর পারা যাচ্ছে না। উত্তরে প্যাপেন বলে, তোমার কপাল ভালো খাটারাটা জঙ্গলের মাঝে খারাপ হয়নি, না হলে আমাদের কি অবস্থা হতো বুঝতে পারছো? তাই এখন একটা নতুন গাড়ি রেন্টে নিয়ে নাও। যেটা শুনে ইয়াক বলে, আমি অলরেডি চেষ্টা করেছি, কিন্তু আমরা ডংখমতের জঙ্গলে যাচ্ছি শুনে কেউই গাড়ি রেন্টে দিতে চাইছে না। এখন ঠিক সেই মুহূর্তে সেখানে একটা লোক এসে তাদের টেবিলে বসে, যে তাদের হ্যালো জানিয়ে বলে, আমার নাম লুই চাই আর আমি ডংখমতের জঙ্গলেই যাচ্ছি, তাই তোমরা চাইলে আমার সঙ্গে যেতে পারো। কথাটা শুনে ইয়াক বলে, আমরা কি একে অপরকে আগে থেকে চিনি? তাছাড়া আমাদের তোমার সঙ্গে ডংখমতের জঙ্গলে গিয়ে পশু শিকার করার কোনো ইচ্ছাই নেই। যেটা শুনে লুই চাই বলে, আমি সেখানে পশু শিকারের নয়, পুয়াংয়ের খোঁজে যাচ্ছি, যেখানে পুয়াং আর কেউ নয় সেই ব্যক্তি যে ডেড হুইসপারারকে বন্দি করে রেখেছে। এখন লুই চাইয়ের কথা শুনে ফাইনালি তারা রাজি হয়ে যায়। যেটার পর আমরা তাদের দুজনকে লুই চাই, তার দুই ভাইপো জিরাসাই ও নাউইন, তাদের চাকর খোম এবং একজন লোকাল শেমান শেমের সঙ্গে ডংখমতের জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে যেতে দেখি, যেখানে পথে যেতে যেতে ইয়াকের জিরাসাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি জিরাসাই খুবই অভদ্র ধরনের একটা ছেলে। এরপর তারা সবাই জঙ্গলে পৌঁছানোর পর প্যাপেন সেখানে এক ধরনের রিচুয়াল পারফর্ম করে, যাতে করে তারা জঙ্গলের ভিতরে যাবার পারমিশন পেতে পারে। আসলে থাই কালচারে এই প্রথাটা আছে, যেখানে এই রিচুয়ালটা করে মাটিতে একটা গর্ত করা হয়, আর যদি গর্তটা ভালোভাবে হয়ে যায় তাহলে ভাবা হয় জঙ্গল তাদের পারমিশন দিয়ে দিয়েছে, না হলে নয়। তাই এখানে প্যাপেন যখন একটা ছুরি দিয়ে মাটিতে গর্ত করতে যায়, তখন সে বলে গর্ত হচ্ছে না, তাই আমার মনে হয় জঙ্গল আমাদের পারমিশন দিচ্ছে না। কথাটা শুনে ইয়াক তার থেকে ছুরিটা নিজের হাতে নিয়ে গর্ত করলে একবারেই গর্ত হয়ে যায়। এরপর তারা সবাই মিলে জঙ্গলের ভিতরে চলে গেলে আমরা লক্ষ্য করি মাটির গর্তটা নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছে, যার মানে হলো তারা পারমিশন পায়নি। এদিকে জঙ্গলের মধ্যে এগিয়ে যেতে যেতে ইয়াক লুইচাইকে বলে, জিরাসাই যদি তোমার ভাইপো না হতো তাহলে অনেক আগেই আমি তাকে শেষ করে দিতাম।
কথাটা শুনে লুইচাই বলে, তুমি তার কথায় রাগ করো না। আসলে তারা যখন ছোট ছিল তখন ডেথ হুইসপারার তাদের মাকে তাদের চোখের সামনেই শেষ করে দিয়েছিল, তাই তারা বড় হয়ে এমন হয়ে গিয়েছে। কথাটা শুনে ইয়াক তাকে জিজ্ঞাসা করে কি এমন কারণ আছে যার জন্য সেই ডাইনিটি তোমার পরিবারের পিছনে পড়ে আছে। উত্তরে লুইচাই জানায় তার গ্র্যান্ডফাদার যে একজন ওঝা ছিল, সে গ্রামবাসীদের নিয়ে পুয়াংয়ের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, কারণ তার ধারণা ছিল পুয়াংই সেই ডাইনিকে পরিচালনা করছে, যে গ্রামবাসীদের স্ত্রী ও সন্তানদের মেরে তাদের রক্তমাংস খেয়ে ফেলছে। যেখানে পুয়াংয়ের বাড়ির সাথে সাথে সেই ডাইনিটাও পুড়ে মারা যায়, সঙ্গে পুয়াংও সেই ডাইনিটাকে বাঁচাতে গিয়ে সেখানেই শেষ হয়ে যায়। ফলে এই ঘটনাটির পর থেকে পুয়াং একটা ঘুল বা পিশাচে পরিণত হয়েছে, যে প্রতিশোধ নেওয়ার জন্য তার পরিবারকে শেষ করতে সেই ডাইনিটাকে পাঠিয়েছে। লুইচাই এখানে ইয়াককে তার গলায় থাকা একটা পিটসা মনের তাবিজ দেখিয়ে বলে, এটাই তাকে এতদিন ধরে সেই ডাইনি থেকে প্রোটেক্ট করছে। তাছাড়া আমার কাছে একটা স্পেশাল লোহার ছুরিও আছে, যেটা দিয়ে সেই ডাইনিকে শেষ করা সম্ভব। যেটা বলার পর সেই ইয়াককে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি আছে? উত্তরে ইয়াক জানায় তার শটগানে পবিত্র পিটসা মনের বুলেট আছে। এরপর তারা ধীরে ধীরে জঙ্গলের একটু গভীরের দিকে চলে গেলে হঠাৎ জঙ্গলের সমস্ত পাখিরা একসঙ্গে ডেকে ওঠে, যেটা শুনে প্যাপেন সবাইকে একটু সতর্ক থাকতে বললে সাথে সাথে তারা সেখানে একটা বিশাল আকারের কোবরাকে দেখতে পায়, যে তাদের পথটাকে আটকে দাঁড়িয়েছিল। ফলে বিষয়টা দেখে ইয়াক সবাইকে নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকতে বলে, যেখানে প্যাপেন জানায় এটা এক ধরনের সংকেত যে জঙ্গলের গার্ডিয়ান স্পিরিট চায় না আমরা এই জঙ্গলের ভিতরে যাই। যেটাতে কেউ কিছু না বললেও লোকাল শেমান শেম হঠাৎ এগিয়ে গিয়ে সেই সাপটাকে তাদের পথ থেকে সরাতে গেলে সাপটা তার উপর অ্যাটাক করে দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। ফলে বিষয়টা দেখে জিরাসাইক সঙ্গে সঙ্গে গুলি করে সেই সাপটার মাথা উড়িয়ে দেয়, যেটা দেখে প্যাপেন বলে, এটা তুমি কি করলে? জঙ্গলের রুলস ভেঙে ফেললে। এখন জঙ্গলের গার্ডিয়ান স্পিরিট আর আমাদের এখানে টিকতে দেবে না। যেটাতে জিরাসাইক আর কিছুই বলে না। ঘটনাটির পর যেহেতু তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার আর কেউই ছিল না, কারণ লোকাল শেমান যে তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল সে তো মারা গেছে, তাই জিরাসাইকের কীর্তির জন্য ইয়াক প্রচণ্ড রেগে যায়, যে লুইচাইকে বলে, তোমরা নিজেদের রাস্তা নিজের মতো দেখে নাও, কারণ আমি এই অভদ্র মানুষের সঙ্গে আর এক মুহূর্ত পথ চলতে পারবো না। যেটা শুনে লুইচাই ইয়াকের কাছে ক্ষমা চেয়ে বলে, আমরা এবার থেকে তোমার সমস্ত রুলস মেনে চলবো, তাই তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো, আর আমি কথা দিচ্ছি এরপর থেকে কোনো সমস্যাই হবে না। যেটাতে ইয়াক কিছু বলতো তার আগে আবারও জিরাসাইক ইয়াকের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়, যেটাতে রেগে গিয়ে ইয়াক তাকে খুব মারধর করে। এখন ঘটনাটির পর তারা একসঙ্গেই জঙ্গলের মধ্যে এগিয়ে যায়, যেখানে কিছুটা পথ গিয়ে তারা একটা নির্দিষ্ট জায়গায় থেমে সেখানেই ক্যাম্প করার ডিসিশন নেয়, কারণ সন্ধ্যা নেমে আসছিল আর রাতে জঙ্গলে পথ চলা খুবই বিপজ্জনক। তাই প্যাপেন সবাইকে কিছু কাঠ জোগাড় করার কথা বলে, যাতে করে তারা একটা গাছের উপর প্ল্যাটফর্ম বানাতে পারে রাতে ঘুমানোর জন্য। তখন ইয়াক তার পিছনে একটা আত্মাকে দেখতে পায়, যেটা সাথে সাথেই উধাও হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে ইয়াকের বাড়ির সিন দেখানো হয়, যেখানে আমরা ইয়াকের বাবাকে প্রতিদিনের মতোই রাত জেগে পাহারা দিতে দেখি, আর অন্য রুমে একই সময় ইয়ার্ড ইয়ের চুল একটা টাওয়াল দিয়ে মুছে দিতে দিতে কিছু কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ করে একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, যে কিছু হুইসপারিং করতে করতে ইয়ার্ডের দিকে তাকিয়ে বলে, তোমার মনে হয় তুমি আমার হাত থেকে পালাতে পারবে? উত্তরে ইয়ার্ড কিছুই বলে না, কারণ সে প্রচণ্ড হতভম্ব হয়ে গিয়েছিল। তখনই তার মুখ থেকে একটা দাঁত ভেঙে সেটাকে ইয়ার্ডের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি এসে গেছি। যেটা শুনে ইয়ার্ড প্রচণ্ড ভয় পেয়ে রুম থেকে পালিয়ে যেতে গেলে সেখানে ডেথ হুইসপারার চলে আসে, যে ইয়ার্ডের উপর অ্যাটাক করে দিয়ে তার দাঁত ভাঙতে লাগে, যাতে করে সে তাকে পজেস করতে পারে। এখন ইয়ার্ডের চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে আসে, যারা লক্ষ্য করে ইয়ার্ড নিজে নিজেই তার গলা চেপে ধরে আছে, যেটা দেখে তারা তাকে কোনোভাবে বাঁচিয়ে হুঁশে ফিরে নিয়ে আসে। এদিকে জঙ্গলের মধ্যে ইয়াক ও পাখিরা যখন তাদের বানানো প্ল্যাটফর্মে বসেছিল, ঠিক তখনই জঙ্গলের মধ্যে আবারও পশু পাখিরা চিৎকার চেঁচামেচি করে ওঠে, যার পরক্ষণেই প্ল্যাটফর্মের নিচে তারা শেমকে দেখতে পায়, যে তাদের কাছে সাহায্য চাইছিল। ফলে বিষয়টা দেখে লুইচাই বাকিদের নিজে যেতে মানা করে বলে, এটা শেম নয়, কোনো শয়তানি আত্মা। যেটা বলার সাথে সাথেই সেই শয়তানি আত্মাটি একটা গাছ থেকে অন্য গাছে লাফ দিতে লাগে, যেটা দেখে সবাই একটু হতভম্ব হয়ে যায়। যেখানে জিরাসাইক প্যাপেনের কথা শুনে প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে জানতে পারে এটা তো আসলে সেই শয়তানি আত্মার একটা ছলনা মাত্র, প্যাপেন কাউকেই নিচে নামতে বলেনি। এখন বিষয়টা জানার পর জিরাসাইক আবারও প্ল্যাটফর্মের উপরে ওঠার চেষ্টা করতে গেলে শেমের রূপধারী সেই শয়তানি আত্মাটি তাকে আর উপরে উঠতে দেয় না, যেখানে সে তার মাইন্ডের সঙ্গে গেম খেলতে শুরু করে দেয়, যার দরুন সে এদিক ওদিক অনবরত গুলি করতে শুরু করে দেয়।
যেটাতে গুলি লাগার ভয়ে বাকিরাও প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত খোমের গুলি লেগে যাওয়াতে সে সেখানেই আহত হয়ে যায়। তখনই আমরা সেমের রূপধারী সেই আত্মাটাকে জিরাসাইকের ঘাড়ে বসে তাকে নিজেরই মুখে গুলি করতে বাধ্য করতে দেখি, যার দরুন জিরাসাইকের মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনাটির পর জিরাসাইকের মুন্ডহীন দেহ সাপের মতো করে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এখন এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্য দেখে নাউইন প্রচণ্ড ভয় পেয়ে যায় যে সেখানে পাগলামো শুরু করে দিলে লুইচাই তাকে এক চড় মেরে শান্ত করে। তখনই প্যাপেন জানায় তাদের যত দ্রুত সম্ভব সল্ট লিক গ্রাউন্ডকে খুঁজে বার করতে হবে, কারণ সেটাই এখন আপাতত আমাদের এই সমস্ত প্রেতাত্মাদের থেকে রক্ষা করতে পারবে। যেটা বলার পর সে সবাইকে একসঙ্গে একটা মন্ত্র পাঠ করতে বললে লুইচাই ও নাউইন ভয়ের চোটে সেই মন্ত্রটা ঠিকমতো উচ্চারণ করতে পারে না। ঠিক তখনই তারা লক্ষ্য করে এই পয়েন্টে খোমো পজেস হয়ে গিয়েছিল, যাকে ইয়াক এসে ঘুষি মেরে বেহুশ করে দেয়, যার সাথে সাথে সেখানে জিরাসাইকের মুন্ডহীন দেহ চলে আসে যে তাদের উপর ফায়ারিং শুরু করে দেয়, যার থেকে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে ইয়াক তাকে শ্যুট করে সম্পূর্ণ শেষ করে দেয়। কিন্তু বিপদ তখনও শেষ হয় না, কারণ জঙ্গলের সমস্ত প্রেতাত্মারা তাদের পিছনে পড়ে যায়, যাদের থেকে নিজের প্রাণ বাঁচিয়ে তারা সবাই মিলে দৌড়তে লাগে, যার দরুন নাউইন তাদের থেকে আলাদা হয়ে গেলে সেই ভয়ঙ্কর প্রেতের দল তার উপর অ্যাটাক করে তার দেহ মাঝখান থেকে দুটুকরো করে দেয়। এদিকে দৌড়াতে দৌড়াতে ইয়াক, প্যাপেন, লুইচাই সল্ট লিক গ্রাউন্ডে পৌঁছে গিয়েছিল। যারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই প্যাপেন সেখানকার মাটি হাতে নিয়ে কিছু মন্ত্র পড়তে পড়তে তাদের চারিদিকে এক ধরনের প্রোটেক্টেড সার্কেল বানিয়ে নেয়, যাতে করে কোনো প্রেতাত্মার দল তাদেরকে ক্ষতি করতে না পারে। তখনই জঙ্গলের মধ্যে থেকে নাউইন তাদের কাছে চলে আসে, যাকে দেখে ইয়াক বুঝে যায় যে এটা নাউইন নয়, কোনো শয়তানি আত্মা, যার জন্য সে তাকে একটা পবিত্র মন্ত্র পড়তে বললে নাউইনের রূপধারী সেই শয়তানি আত্মাটা নিজের আসল রূপে চলে আসে, যেটা একটা ব্ল্যাক প্যান্থারের প্রেত ছিল, যে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে পরের দিন সকালে ইয়াকের বাড়ির সিন দেখানো হয়, যেখানে বাড়ির সবাইকে আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে ইয়ার্ডের বিয়ের জন্য ওয়েডিং হলের উদ্দেশ্যে রওনা হতে দেখি। যারা বাড়ি থেকে বার হওয়ার সাথে সাথে বাড়ির মধ্যে থাকা রেডিও নিজে নিজেই বেজে ওঠে। এদিকে জঙ্গলের মধ্যে এখন শুধুমাত্র তারা তিনজনই বেঁচে ছিল, যারা হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত করে, যেখানে কিছুটা পথ অতিক্রম করার পর তারা তিনজন মিলে একটা গুহার মতো জায়গাকে লক্ষ্য করে, যেটা গাছের ডালপালা দিয়ে তৈরি ছিল, যার ভিতরে যাওয়ার পর তারা লক্ষ্য করে সেখানে অনেকগুলি মাটির পুতুল আছে, যেটাতে কালো জাদু করা হয়েছে। এমনকি সেখানে ডেথ উইসপারারের পুতুলটাও ছিল, যেটা দেখে ইয়াক প্রচণ্ড রেগে গিয়ে সেটাকে ভেঙে ফেলে। যেখানে এই দৃশ্যটা দেখে আমরা বুঝতে পারি এটা সেই জাদুকর পুয়াংয়ের বাসস্থান, যাকে তারা খুঁজতে এই জঙ্গলে এসেছিল। আর এখানে আসার পর যে সমস্ত প্রেতাত্মারা তাদের উপর অ্যাটাক করেছিল তাদেরকে পুয়াংয়েই পাঠিয়েছিল। এখন প্যাপেন সেখান থেকে বেরিয়ে পুয়াংকে খুঁজতে আশেপাশের জায়গাটা চেক করতে যায়। তখনই সেখানে থাকা একটা কাদামাটির পাক থেকে পুয়াং বেরিয়ে আসে, যে প্যাপেনের দিকেই এগিয়ে আসছিল। তাই প্যাপেন তাকে দেখতে পেয়ে আকাশের দিকে গুলি চালিয়ে বাকিদের সিগন্যাল দিয়ে দেয়, যেটার পর সে পুয়াংয়ের দিকে গান পয়েন্ট করে তাকে দাঁড়াতে বলে। কিন্তু তার পরেও পুয়াং তার দিকেই এগিয়ে আসলে প্যাপেন তাকে গুলি করে। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো বন্দুকের গুলিতে পুয়াংয়ের কিছুই হয় না, বরং সে তার হাতে থাকা একটা উডু দল দিয়ে প্যাপেনের গলা টিপে তাকে সেখানেই শেষ করে দেয়। এতক্ষণে সেখানে ইয়াক ও লুইচাইও চলে এসেছিল, যারা তার দিকে গান পয়েন্ট করে জিজ্ঞাসা করে সে সেই ডাইনিকে কোথায় লুকিয়ে রেখেছে। উত্তরে পুয়াং জানায় সে সেই ডাইনিকে কন্ট্রোল করে না, বরং ডাইনিটাই উল্টো তাকে কন্ট্রোল করে। মানে এক কথায় বলতে গেলে ডেথ উইসপারার হচ্ছে পুয়াংয়ের মালকিন। কিন্তু কথাটা শুনে ইয়াক বিষয়টাকে বিশ্বাস না করলে পুয়াং তার সামনে আসল সত্যিটা তুলে ধরে, যার দরুন আমরা জানতে পারি পুয়াং আর কেউ নয় সেই সৈনিকটা যাকে 1954-এ ডেথ উইসপারার বাঁচিয়ে নিয়েছিল, যেটার পর সে তার গোলাম হয়ে যায়। পুয়াং জানায় যেহেতু তার পেটে সেই ডাইনিটির জীব আছে, তাই ডাইনিটি জোর করে তার দিয়ে তার খাওয়ার জন্য মানুষ জোগাড় করাতো। শুধু এটাই নয়, ডাইনিটা তার স্ত্রী ও সন্তানকেও ছাড়েনি, তাদেরকেও সে ভক্ষণ করেছে। কথাটা শুনে ইয়াক বলে তাহলে তুমি তাকে শেষ কেন করে দাওনি? উত্তরে পুয়াং বলে আমি কি চেষ্টা করিনি? হয়তো আমি সফলও হয়ে যেতাম, কিন্তু লুইচাইয়ের গ্র্যান্ডফাদার গ্রামবাসীদের নিয়ে আমার বাড়ি জ্বালিয়ে দেয়, যার ফলে আমি যে রিচুয়ালটা করেছিলাম সেটা মাঝপথেই নষ্ট হয়ে যায়, যার ফলে আজকে আমাকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে হচ্ছে। কারণ যদি সে জানতে পারে আমি কোথায় আছি, তাহলে সে এসে আমার পেট থেকে তার জিভ বার করে নেবে, যেটার পর সে তার নিজের আসল শক্তি ফিরে পাবে, আর তখন তাকে কেউই শেষ করতে পারবে না। এগুলো শুনে ইয়াক বলে শয়তান ডাইনিটি এমনিতেই অনেক শক্তিশালী, তাহলে সে কেন তোমায় খুঁজে পাচ্ছে না? উত্তরে পুয়াং তার হাতে থাকা একটা তাবিজ দেখিয়ে বলে এটার জন্যই সেই ডাইনিটা আমায় দেখতে পাচ্ছে না,
যেটা জানার সাথে সাথে লুইচাই পুয়াংয়ের সেই হাতটা কেটে দেয়, যেটা দেখে ইয়াক পুরো অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে এটা কেন করলো। তখন লুইচাই জানায় সে আগে থেকে সেই ডাইনিটার সঙ্গে চুক্তি করে রেখেছে যে যদি সে তাকে পুয়াংকে খুঁজে দিতে পারে তাহলে সে তার প্রাণ ভিক্ষা দেবে। কথাটা শুনে পুয়াং বলে, তোমার মতো মূর্খ দ্বিতীয় জন আর পৃথিবীতে নেই। তুমি কিভাবে ভেবে নিলে ডেথ হুইসপারার তার কথা রাখবে? আমার সঙ্গে সঙ্গে সে তোমাকেও শেষ করে দেবে। যেটা বলে সে শেষই করেছিল তখনই জঙ্গলের মধ্যে অদ্ভুত হুইসপারিং শুরু হয়ে যায়, যেটা শোনার সাথে সাথে ইয়াক ও লুইচাই নিজেদের কষ্ট দিয়ে জাগিয়ে রাখার চেষ্টা করতে লাগে। ঠিক তখনই পুয়াংয়ের পিছনে ডেথ হুইসপারার চলে আসে, যে তার মুখের মধ্যে দিয়ে পেটে হাত ঢুকিয়ে নিজের জিভ বার করে পুয়াংকে সেখানেই মেরে ফেলে। এরপর সে তার জিভটাকে নিজের মুখের সঙ্গে জুড়ে নেয়, যেটা দেখে লুইচাই বলে, আমি আমার কথা রেখেছি, এবার তুমিও তোমার কথা রাখবে, তুমি আর আমার পরিবার বা আমাকে কোনো ক্ষতি করবে না। যেটা শোনার সাথে সাথেই ডাইনিটি তার কাছে এসে তার গলা কেটে তাকে সেখানেই শেষ করে দেয়। যেটার পর সেই ইয়াকের কাছে গিয়ে তার হুইসপারিংয়ের দ্বারা তাকে পজেস করতে লাগে, কিন্তু ইয়াক কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে তাকে গান দিয়ে শ্যুট করলেও সেই পিটসামন বুলেট দিয়ে তার কোনো ক্ষতিই হয় না এবং অবশেষে সেই ইয়াককে পজেস করে নিয়ে নিজেকেই নিজের গান দিয়ে শ্যুট করাতে বাধ্য করে, যেটাতে ইয়াক সেখানেই শেষ হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সেই ওয়েডিং হলকে দেখানো হয়, যেখানে ইয়ার্ডের বিয়ের তোড়জোড় চলছিল। কিন্তু হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে হোটেলের স্টাফ তাদের জানায় হয়তো এখন বৃষ্টি নামবে, তাই বাকি স্টাফদের এখানে পৌঁছাতে একটু দেরি হতে পারে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এখন পরিবারের সবাই মিলে যখন সাজানো জিনিসপত্র ঠিক করছিল, তখনই ইয়ার্ড বলে যদি এই সময় আমাদের সঙ্গে ইয়াম থাকতো তাহলে সে খুবই খুশি হতো। যেটা শুনে তাদের মা বলে, এই খুশির সময় এমন কথা বলতে নেই, তাতে অমঙ্গল হয়। যেটা শুনে ইয়ার্ড বলে, রিভেন শেষ হয়ে এসেছে, তাই আমি সেটা নিয়ে আসতে যাচ্ছি। তখন ইয়ার্ডের মা ও ছোট বোন বলে, আমরাও তোমার সঙ্গে যাচ্ছি চলো। যেটা বলে তারা তিনজন মিলে হল থেকে বাইরে চলে যায়, যেখানে কিছুটা দূর যাওয়ার সাথে সাথেই হঠাৎ বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে গেলে তারা তিনজন একটু ভয় পেয়ে যায়। কিন্তু তারপরেও ইয়ার্ডের মা সাহস জুটিয়ে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে গেলে হঠাৎ ফ্লোরের টাইলসগুলো নিজে নিজে ভেঙে যায়, যেটা দেখে ইয়ার্ডের ছোট বোন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই তারা আর এগিয়ে না গিয়ে যখন পুনরায় ফিরে যাচ্ছিল, তখন ইয়ার্ড তাদের পিছনে ডেড হুইসপারারকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে নিমেষের মধ্যেই উধাও হয়ে যায়। অন্যদিকে হল রুমের মধ্যে যখন ইয়ার্ডের ফিয়ন্সে প্রদীপ তাদের তিনজন ঠিক আছে কিনা দেখতে যাবে, ঠিক তখনই হল রুমের দরজা তার মুখে এসে লেগে বন্ধ হয়ে যায়, যেটাতে সে আহত হয়ে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর রুমের সমস্ত জিনিসপত্র নিজে নিজেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যেটা দেখে তারা বুঝে যায় যে ডেড হুইসপারার এখানে চলে এসেছে। তাই ইয়াকের বাবা তার গান দিয়ে দরজার লকটা নষ্ট করে দিয়ে সেখান থেকে বার হতে যাবে, তখনই বিল্ডিংয়ের সমস্ত স্পিকারে হুইসপারিং শুরু হয়ে যায়, যেটা শুনে যাতে তারা ঘুমিয়ে না পড়ে তার জন্য তারা নিজেদের আঘাত দিয়ে জাগিয়ে রাখার চেষ্টা করতে লাগে। অন্যদিকে ইয়ার্ড ও তাদের মা নিজেদের সামলে রাখতে পারে না এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। যার কিছুক্ষণ পরেই ইয়ার্ডের মা তার ছোট মেয়ে কে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা লক্ষ্য করি ইয়ের মা ও ইয়ার্ড সেখানেই বেহুশ হয়ে পড়ে আছে, যার মানে হলো ইয়ের সঙ্গে যে ছিল সেটা আসলে সেই ডাইনি। অন্যদিকে সেরিমনি হলের মধ্যে প্রদীপ পজেস হয়ে গিয়ে ইয়াকের বাবার উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে ইয়স ও ইয়র তাকে আটকানোর চেষ্টা করে, যার দরুন প্রদীপ একটা কাঁচি হাতে ইয়সের উপর ঝাঁপিয়ে পড়ে, যে ইয়সকে হয়তো মেরেই ফেলতো। তার আগে পিছন থেকে ইয়ড এসে প্রদীপের মাথায় আঘাত করে তাকে সেখানেই বেহুশ করে দেয়। অন্যদিকে ইয়ডের মায়ের হুঁশ ফিরে আসলে সে তার ছোট মেয়েকে খুঁজতে বেরিয়ে যায়, যেখানে সে তাকে খুঁজতে খুঁজতে একটা স্টোর রুমের মতো জায়গায় পৌঁছে গেলে সেখানে ডেথ হুইসপারার চলে এসে তাকে পজেস করে নেয়, যার ফলে সে পজেস অবস্থায় একটা অ্যাক্স হাতে তার মেয়েদের খুঁজতে শুরু করে দেয়, যাতে করে সে তাদের শেষ করে দিতে পারে। এদিকে সেই মুহূর্তে ইয়ার্ডেরও হুঁশ ফিরে আসে, যে তার মা ও ছোট বোনকে দেখতে না পেয়ে তাদের খুঁজতে এগিয়ে যায়। তখনই আমাদেরকে কে দেখানো হয়, যে ফাইনালি বুঝতে পেরে যায় যে তার সঙ্গে যে হাঁটছে সে আসলে তার মা নয় অন্য কেউ, যার দিকে তাকালে সে লক্ষ্য করে এটা তো আসলে সেই পাগল মহিলা চুয়ে, যে হঠাৎ করে তার মুখে হাত ঢুকিয়ে দেয় যাতে করে সে তার দাঁত বার করতে পারে। কিন্তু কোনোভাবে চুয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে একটা ছাতা তার চোখে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন দৌড়াতে দৌড়াতে তার বড় ভাই ইয়াকের বলা একটা কথা মনে পড়ে যায়, যে ভূতেদের দল মানুষকে ভয় দেখাতে পছন্দ করে, কিন্তু আমরা যদি তাদের ভয় না পাই তাহলে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তাদেরকে ইগনোর করার চেষ্টা করলেও সে তাদেরকে ইগনোর করতে পারে না। আর ঠিক তখনই পাশের রুম থেকে তার মা চলে আসে, যার হাতে একটা এক্স ছিল, যেটা দিয়ে সে উপর অ্যাটাক করে দিলে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
যেটার পর সে একটা রুমের সামনে নিজের জুতো টুটো খুলে ফেলে দিয়ে সেখানে থাকা একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে, যার ফলে সে তার মায়ের হাত থেকে তো বেঁচে যায় কিন্তু চুয়ের হাত থেকে বাঁচতে পারে না। যেখানে চুয়ে তাকে ধরে ফেললে সে আবারও তাকে তার থেকে কোনোভাবে ছাড়িয়ে নিলেও তার মা তার উপর অ্যাটাক করতে যাবে, তখনই সেখানে ইয়োস ও ইয়োট চলে এসে তাকে বাঁচিয়ে নেয়। যেটার পর তারা তাদের মাকে থামানোর চেষ্টা করতে গেলে ব্যর্থ হয়, যেখানে তাদের মা ইয়োটকে আহত করে দিয়ে তার হাতে থাকা এক্স দিয়ে তাকে সম্পূর্ণ শেষ করতে যাবে। ঠিক তখনই সেখানে ইয়াক চলে আসে যে তাকে বাঁচিয়ে নেয়। আর বন্ধুরা, এখানে আসে কাহিনীতে টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি ইয়াক ও প্যাপেন এখনো বেঁচে আছে। কিভাবে সেটা জানার জন্য আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ডেথ হুইসপারার সেখান থেকে চলে যাওয়ার পর প্যাপেন ইয়াককে হুঁশে ফিরিয়ে নিয়ে আসে। যেটার পর সে তাকে জানায় ওয়াং তাকে মারেনি, শুধুমাত্র বেহুশ করেছিল যাতে করে সে পরে ইয়াককে বাঁচাতে পারে। ওয়াং তাদের দুজনের দুটো পুতুল বানিয়ে তাতে এক ধরনের প্রোটেকশন সিম্বলও বানিয়েছিল, যাতে করে ডেথ হুইসপারার তাদের আহত করতে পারলেও প্রাণে না মারতে পারে। যেটার মানে হলো পুয়াং সত্যি খুব ভালো মানুষ ছিল, যে তার শক্তির দ্বারা বিপদকে আঁচ করতে পেরে আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল। এখন কাহিনীতে ফিরে এসে আমরা ইয়াককে প্যাপেনের সঙ্গে মিলে তার মাকে হুঁশে ফিরিয়ে নিয়ে আসতে দেখি। অন্যদিকে একই সময় ডেথ হুইসপারার ইয়াককে একা পেয়ে তার উপর অ্যাটাক করে দেয়, যার দরুন সে তার সামনে ইয়ামকে দেখতে পায়, যে তাকে তার কথার জালে জড়িয়ে নিয়ে বলে, তোমার মনে আছে তুমি আমায় বলেছিলে তুমি আমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে? উত্তরে ইয়ার্ড বলে, হ্যাঁ আমার সব মনে আছে। তখনই ইয়াম বলে সে আমায় বন্দি করে রেখেছে, আমাকে মুক্ত করছে না, তাই তুমি কি আমাকে মুক্ত হতে সাহায্য করবে? উত্তরে ইয়ার্ড বলে, কিভাবে? তখনই ইয়াম বলে, তুমি কি আমার ভেসেল হবে? কথাটা শুনে ইয়ার্ড একটু অবাক হয়ে বলে, মানে কি বলতে চাইছো? ইয়াম বলে, তুমি কি আমাকে তোমার বডিতে প্রবেশ করতে দেবে? কথাটা শুনে ইয়ার্ড বুঝে যায় যে এটা তার বোন ইয়াম নয়, সেই ডাইনিটা, যার জন্য সে তাকে মানা করে দিলে হঠাৎ করে জায়গাটা পুরো রক্তে ভরে যায় এবং ইয়াম ইয়ার্ডের বুকের ওপর চড়ে বসে তার দাঁত ভাঙতে লাগে। কিন্তু রিয়েল লাইফে আমরা ইয়ার্ডকে তার নিজেরই দাঁত ভেঙে ফেলতে দেখি, যার থেকে দাঁত তার ডেথ হুইসপারার নিয়ে সেটাকে লিক করতে যাবে। তখনই কোনো অদৃশ্য শক্তি তাকে বাধা দিয়ে দেয়, যেটাতে ডেথ হুইসপারার পুরো অবাক হয়ে যায় যে বুঝতেই পারেন এটা কিভাবে ঘটে গেল। তখন ইয়াক বলে, তোমার জন্য একটা খারাপ খবর আছে, আমি এখনো বেঁচে আছি। যেটা শুনে ডেথ হুইসপারার প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? তখনই ইয়াক জানায় সে পোয়াংয়ের তাবিজটা পরে একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এখানে চলে এসেছে। কথাটা শুনে ডেথ হুইসপারার আরও রেগে যায়, যে তার শক্তির দ্বারা সেখানকার জানালার কাঁচ ভেঙে ফেলে, যেটা পুরো কনজিউরিং মুভির একটা সিনের মতো হয়ে যায়। যেটার পর সেই ইয়াককে সেই জানালার ধারে নিয়ে গিয়ে বলে, যদি ইয়াক তাবিজটা খুলে তার সামনে না আসে তাহলে সেই ইয়াককে নিচে ফেলে দেবে। তাই বাধ্য হয়ে ইয়াক যখন সেটাই করে, তখনই সেই ইয়ার্ডকে ছেড়ে দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। ফলে ইয়াক সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ইয়ার্ডকে ধরে ফেলে, যেখানে ডেথ হুইসপারার আবারও ফিরে এসে পুয়াংয়ের সেই তাবিজটা নষ্ট করতে যাবে। তখনই প্যাপেন তাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, যেটাতে রেগে গিয়ে সে প্যাপেনকে শেষ করতে যাবে। তখনই পিছন থেকে ইয়াক এসে তার উপর অ্যাটাক করতে গেলে সে উল্টো ইয়াকের পেটে হাত ঢুকিয়ে দিয়ে তাকে আহত করে দেয়। যেটার পর সে ইয়াকের অবস্থা থেকে হাসতে শুরু করে দেয়, যেটাতে ইয়াক তার ব্যথার কষ্ট না পেয়ে উল্টো তার উপরেই হাসতে লাগে। ফলে বিষয়টা দেখে ডেথ হুইসপারার কিছু বুঝতে পারত, তার আগেই কেউ তার মুখ চেপে ধরে তার জিভটাকে বাইরে বার করে নেয়, যেটা আর কেউ নয় ইয়ার্ড ছিল, যে তার হাতে পুয়াংয়ের তাবিজটা পরে নিয়েছিল যাতে ডাইনিটা তাকে দেখতে না পায়। এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইয়াক তার জিভটাকে কেটে দেয়, যেটাকে প্যাপেন সেই লোহার স্পেশাল ড্যাগার দিয়ে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এখন জিভ কেটে যাওয়ার কারণে ডাইনিটার শক্তি কমে গেলে ইয়াকও তার পরিবার মিলে তাদের গান দিয়ে ডাইনিটার উপর গুলি বৃষ্টি শুরু করে দেয়। যেটার পর ইয়াক তার কাছে গিয়ে তার পকেটে থাকা লুই চাইয়ের সেই পিস্টামনের তাবিজ বার করে ডাইনিটার কপালে ঢুকিয়ে দিয়ে তাকে চিরতরে শেষ করে দেয়। ঘটনাটির পর অবশেষে ইয়াকের পরিবার ডাইনিটির অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়, যেখানে মুভিটির শেষ সিনে ইয়াক তার বোন ইয়ামের আত্মাকেও দেখতে পায়, যে তাকে দেখে স্মাইল করছিল, যার মানে হলো সেও ডাইনিটির হাত থেকে মুক্ত হয়ে গিয়েছিল। যেটার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ডেথ হুইসপারার 2 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটিকে নিয়ে আপনাদের এখনও কোনো কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া মুভিটিকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। সঙ্গে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। তাছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।
টিল দেন কিপ ওয়াচিং।